তো অবশ্যই মাস্টার প্ল্যান মানে আমি আগেই আমার বক্তব্যের শুরুতেই বলেছি, আমরা সরকারকে শিশু শ্রম নিরসনের জন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছি এবং আমি খুবই হ্যাপি বর্তমান সরকার আমাদের দেশে শিশু শ্রমের কোনো নীতিমালা ছিল না, শিশু শ্রম নীতিমালা করেছে। জাতিসংঘের সনদ, ইউনিসেফের সনদ এবং আন্তর্জাতিক যে শ্রম আইনগুলো আছে, কনভেনশন আছে, প্রোটোকল আছে, সেগুলোর সাথে সমন্বিত করে আমরা আমাদের দেশের বাস্তব উপযোগী, সময় উপযোগী একটা শিশু শ্রম নীতিমালা আমরা করেছি এবং আমাদের জাতীয় শ্রমনীতি প্রণয়নের কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি। শ্রম আইনের বিশাল সীমাবদ্ধতা আছে। বিগত 4 দলীয় জোট সরকার যে শ্রম আইন করেছে, এটা শ্রমিক স্বার্থবিরোধী আইন। এই কালো আইনকে পরিবর্তন করার জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি, কনস্ট্যান্টলি কাজ করছি এবং আইন যেহেতু একটা ব্যাপক বিষয়, আইনের আমরা আপডেটিং করছি, কাজ প্রায় শেষের দিকে। আমি আশা করতে পারি আগামী সংসদ অধিবেশনে হয়তোবা এই শ্রম আইন সংশোধনের কাজ আমরা শেষ করতে পারব। শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর, সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং কাজের উপযুক্ত শ্রমের উপযুক্ত মূল্য এবং মর্যাদা যেন শ্রমিকরা পেতে পারে, সেই বিষয়টা ইনশিওর করতে এবং বাংলাদেশের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার যে ঝুঁকি আছে, ঝুঁকিটাকে মিনিমাইজ করতে আমরা কাজ করছি। শ্রমিক হওয়ার কারণে মানবিক ডিগনিটি এবং রাইটস যেন কোনোভাবেই কাটেল না হয়, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি। মাননীয় সংসদ, আমি সাজন, আমি গাজীপুর থেকে এসেছি, লেখাপড়া করি, পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় সংসদ, গত কিছুদিন আগে কাকরাইলে একটি বিল্ডিং কাজ করতে গিয়ে 4 জন শ্রমিক নিহত হয়েছে। মালিক পক্ষ ওই নিহত শ্রমিকদের পরিবারকে কোনো আর্থিক সহযোগিতা করেনি। এই ব্যাপারে আপনার কী করণীয়? এটা খুবই দুঃখজনক। এই শ্রমিকদেরকে কাজ করার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য মালিক তো কোনো পদক্ষেপ গ্রহণ করেইনি, বরং দুর্ঘটনা কবলিত হয়ে যে শ্রমিকগুলো মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, আলামত নষ্ট করার জন্য মালিক এবং প্রশাসনের লোকজন পারস্পরিক যোগসাজশ করে একটা ষড়যন্ত্র আর একটা মহা অপরাধ সংগঠিত করেছে এবং সরকার, আপনারা জানেন, এই বিষয়টি প্রকাশ হওয়ার পর সরকার তাদের বিরুদ্ধে মালিক সহ আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন যাই থাক না কেন, আমরা তো মানুষ, আপনারা যারা মানুষদের কাজ করান, আপনারা যারা মালিক, যারা প্রভুর ভূমিকায় আছেন, আপনারা যদি মানবিক সত্তা যদি আপনারা লালন না করেন, তাহলে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পেটে ক্ষুধা আছে, তাদের কাছে আপনি মানবিক আচরণ আশা করতে পারেন না। অতএব একটি মানুষকে যখন আপনি কাজ করাবেন, তখন তার নিরাপত্তা, তার বেঁচে থাকার সুযোগগুলোকে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। একটা মানুষকে কাজ করাতে করাতে আপনি যদি মৃত্যুর মুখে ঠেলে দেন, তারপর তার মৃত্যুর পর তার পরিবারের জন্য যদি আপনি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, ক্ষতিপূরণ না দেন, তাহলে দেশের অবস্থা যাবে কোথায়? অভাবের তাড়নায় অভাবগ্রস্ত মানুষের কিন্তু মাথা সঠিকভাবে কাজ করে না। তারা অভাবের তাড়নায় অনেক বড় ধরনের অপরাধের সাথেও সম্পৃক্ত হয়। মহাত্মা গান্ধী একটি কথা বলেছেন যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম সন্ত্রাসের নাম দারিদ্র। দারিদ্রপীড়িত মানুষ যে কোনো ধরনের সন্ত্রাস বা অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত হতে দ্বিধাবোধ করে না, কারণ তার বেঁচে থাকার প্রয়োজনই, তার ক্ষুধার জঠর জ্বালা নিবারণ করার কারণেই। এই জন্য ক্ষুধার্ত মানুষকে ক্ষুধামুক্ত পরিবেশে রাখার জন্য সরকার, আমাদের সমাজ ব্যবস্থায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন তাদের, এবং যারা অবস্থাপূর্ণ সম্পদশালী মানুষ আছেন তাদের, আপনাদেরকে সবাইকে কিন্তু অগ্রসর হতে হবে। আর যে কথা আপনি বলেছেন, একজন শ্রমিক যদি মারা যায় অবশ্যই তাকে কম্পেনসেশন দিতে হবে। মাননীয় সাংসদ, আমার নাম জুয়েল, আমি বরিশালের শিশু সাংবাদিক। বরিশাল জেলার লঞ্চঘাট এলাকায় শিশুরা অনেক ঝুঁকির মধ্যে কাজ করছে, অথচ ঘাটের সামনেই ডিসি অফিস। প্রশাসনিক কর্মকর্তাদের চোখের সামনে এ ধরনের শিশু শ্রম আমাদের দেখতে হচ্ছে। ব্যাপারটা খুব দুঃখজনক। এটা অবশ্যই আমাদের সবার জন্যই দুঃখজনক। ডিসি সাহেব তো একটা জেলার অধিকর্তা, প্রশাসনিক হেড, তার চোখের সামনে, অফিসের সামনে যদি শিশু শ্রমের মতো একটা ইনলিগাল
কাজ যদি এখানে কন্টিনিউ করে, সেটা ডিসি সাহেবকে অবশ্যই দেখতে হবে। আর না দেখলে আমি মনে করি উনি ওনার দায়িত্ব পালন করছেন না, দায়িত্ব অবহেলার কারণে সরকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। টার্মিনালের কথা যেহেতু বলেছেন, এটা আরও ভয়াবহ, কারণ টার্মিনাল, লঞ্চ টার্মিনাল বলেন, বাস টার্মিনাল বলেন, রেল টার্মিনাল বলেন, এয়ারপোর্ট বলেন, এই জায়গাগুলোতে এইডস সহ বিভিন্ন ধরনের মহামারী রোগের কিন্তু ট্রান্সফরমেশনটা বেশি হয়। অতএব সেখানে শিশুদেরকে, যেহেতু তারা সবচাইতে ভালনারেবল, সেখানে তাদেরকে অবশ্যই যেতে দেওয়া চলবে না। মাননীয় মন্ত্রী, আমার নাম রাজু, আমি এসেছি ফেনী থেকে। সবাই তো এতক্ষণ জনশক্তি জনশক্তি বললো, আসলে জনশক্তি মানে কি? সপ্তখণ্ড রামায়ণপুরে সীতা রামের মাসি হয়ে যাচ্ছে না তো? জনশক্তি মানে কাজ করার উপযুক্তি জনগণের কর্মক্ষমতা, কর্মশক্তি, দক্ষতা, অভিজ্ঞতা, এটাই হচ্ছে আমাদের জনসরকার। জনগণ হলেই হবে না, সেই জনগণকে কাজ করার জন্য ক্যাপাবল হতে হবে, দক্ষ হতে হবে, অভিজ্ঞ হতে হবে। একজন অভিজ্ঞ মানুষ একটি কাজ করলে সেই কাজের যে ফলাফলটা হয়, আউটপুটটা হয়, অনভিজ্ঞ মানুষ সেই কাজ করলে কিন্তু সেই আউটপুট হয় না। এখানেই শ্রমশক্তির কিন্তু ব্যবহার। আর শ্রমশক্তি ওভারঅল মানুষের, শ্রমিকের যে শক্তি, সেটাই শ্রমশক্তি। তো শ্রমিকরা যত দক্ষ হয়, শ্রমশক্তি তত কিন্তু স্ট্রেনদেন হয়, তত শক্তিশালী হয়, উৎপাদনমুখী, প্রোডাক্টিভ হয়। এই কারণে অভিজ্ঞ মানুষের, শ্রমিকের নৈপুণ্যতা, কর্মনৈপুণ্যতা যত বেশি হবে, আমাদের শ্রমশক্তি তত বেশি উৎপাদনমুখী হবে, উৎপাদনশীল হবে। এটা হচ্ছে আমাদের শ্রমশক্তি। আমার নাম কাজলি, আমি এসেছি পুরান ঢাকা চাঙ্কারপুর থেকে। লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি শিশুদের প্রতিনিধি হিসেবে কাজ করি। আপনি কত ঘন্টা অফিসে কাজ করেন? এখান থেকে ফিরে গিয়ে কি আবার অফিসে কাজ করবেন? আমার তো যদি বলা হয় এই যে শিশু শ্রম অনেক বড় অপরাধ, তা আমাদের কাজের কথা যদি আমরা বলি, আমরা আসলে অনেক অপরাধ করে ফেলি। আমার পরিবারকে আমি দিনে হয়তো 1 ঘন্টা সময় দিতে পারি না। ঘুমানোর জন্য 6 ঘন্টা ঘুম প্রয়োজন, হয়তো 3 ঘন্টাও ঘুমাতে পারি না। আমার অফিসে আমাদের হচ্ছে কাজের প্রয়োজনে যতক্ষণ থাকতে হয় অফিসে ততক্ষণ থাকি। আমার অভিজ্ঞতাই আছে, আমি কাজ শেষ করে যখন বের হব তখন দেখছি ফজরের আজান পড়ছে। আবার ওখানে ঘুমাবো, সকাল 7টার সময় আমাদের বিভিন্ন এলাকার থেকে জনগণ আসবে, ভোটাররা আসবে, মানুষ আসবে, সমস্যা জর্জরিত মানুষ, তাদের কথা বলার জন্য। তাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না, তাহলে বলবে যে এমপি সাহেব ভদ্রলোক হয়ে গেছে, আমাদেরকে ভুলে গেছে, আমাদেরকে 1 ঘন্টা বসিয়ে রাখে, আমাদের কথা শুনে না, গুরুত্ব দেয় না, এমপি সাহেবকে আর ভোট দেওয়া হবে না, এমপি সাহেব খারাপ হয়ে গেছে। এই কারণেই যারা সত্যিকারের এমপি, যারা জনপ্রতিনিধি, জনগণকে যারা ভালোবাসে, জনগণকে যারা সম্মান করে, গুরুত্ব দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নেতা হয়, তাদের কোনো কর্মঘণ্টা নাই। তাদের কর্মঘণ্টা হলে যতক্ষণ পর্যন্ত কাজ করা সম্ভব ততক্ষণ পর্যন্ত কাজ করে যাওয়া, এবং আনটিল ডেথ আমরা যদি রাজনীতিতে থাকি বা থাকতে পারি, তাহলে এভাবেই আমাদের জীবনের ওয়ার্কিং আওয়ার আমাদের মেনটেন করতে হবে, এভাবেই কাজ করতে হবে। আর সেই মানসিকতা নিয়েই প্রকৃত অর্থে আমরা কাজ করি। পরিবার নয়, ব্যক্তি জীবন নয়, দেশ এবং জাতির উন্নয়ন, অগ্রগতিটাই আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, তাদের প্রয়োজনটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। মাননীয় সাংসদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় করে দেবার জন্য। আপনাদের শিশু সাংবাদিক এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমার যে ভাই বোনেরা এসেছে, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং আপনাদের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমি আশা করি বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটা শিশু শ্রমমুক্ত বাংলাদেশ হবে। অদূর ভবিষ্যতে দক্ষ মানব শক্তি গড়ে তোলার যে কর্মযোগ্য বর্তমান সরকারের নেতৃত্বে শুরু হয়েছে, তার শুভ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা সমৃদ্ধ এবং সত্যিকার অর্থে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। টিভিতে, খবরে, সংবাদপত্রের কাগজে আমরা সবসময় শুনে থাকি, দেখে থাকি বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জন্য অভিশাপ স্বরূপ, বাংলাদেশের জন্য বোঝা স্বরূপ। কিন্তু আমরা যদি এই বিপুল জনসংখ্যাকে বাস্তবমুখী, কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে হয়তো এই বিপুল জনসংখ্যা থাকবে না আর অভিশাপ হয়ে, থাকবে না আর বোঝা হয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাবার আগে
আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই তাই করি